আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বলের সেকেন্ড পার্টটা ক্লাস করাবো। ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে তৃতীয় অধ্যায় পুরোটাই শেষ করে দেবো। এখানে যে 3 থেকে 4টা টাইপের কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। ঠিক আছে? তো ভরবেগের সংরক্ষণশীলতা যে টাইপের কোশ্চেনগুলো হয় সাধারণত তোমার ভরবেগের সংরক্ষণশীলতা, তারপরে তোমার দুটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বা ওই প্রথম বস্তুটার বেগ কত হবে বা দ্বিতীয় বস্তুটার বেগ কত হবে, এরকম রিলেটেড কোশ্চেন আসতে পারে। আর একটু কম আসছে তোমার কপি করলে যে ম্যাথগুলো ত্বরণ বের করো এগুলো আসতে পারে। তারপরে হচ্ছে তোমার যে ঘর্ষণের যে ম্যাথগুলা, অর্থাৎ তোমাকে বলবে যে উপর থেকে কোনো একটা বস্তু ফেলে দিছো, সেখানে বায়ুর বাধা এত ছিল, এখানে কতটুকু ত্বরণ এই বস্তুটা নিচে নেমে গেছে বা কতটুকু বল এখানে কাজ করছে। ঠিক আছে, এই রিলেটেড কিছু কোশ্চেন, অথবা ঘর্ষণযুক্ত মেঝেতে এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। এই যে 3 থেকে 4টা টাইপের কথা বললাম, মূলত ঘুরে ফিরে এগুলাই বারবার কোশ্চেন আসে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভরবেগের, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপারটাকে ধরো, সংঘর্ষের পূর্বে বস্তুর মোট ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পর বস্তুর মোট ভরবেগের সমষ্টির সমান হবে। এটা হচ্ছে বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতা। দেখো, ধরো তুমি ইমাজিন করো এটা হচ্ছে একটা বস্তু আর এটা হচ্ছে আরেকটা বস্তু, এদের মাঝখানে কিছুক্ষণ পর সংঘর্ষ হবে। তো এই বস্তুকে আমি ধরে নিলাম m1, এই বস্তুর একটা আদিবেগও আছে, আর এটাকে ধরে নিলাম আমি m2। ধরো এটার আদিবেগ হচ্ছে u1, যেহেতু এটা 1 ধরছে তাই এটা 1, এটা হচ্ছে কি u2। তাহলে সংঘর্ষের আগে এরা এখনো সংঘর্ষে লিপ্ত হয় নাই। এদের ভরবেগের, অর্থাৎ m1 u1 এবং m2 u2, এদের যেই ভরবেগের সমষ্টি, তাহলে দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হবে, এরা যখন সংঘর্ষে লিপ্ত হয়, ধরো এরা দুইজন সংঘর্ষ হয়ে একজন এদিকে চলে গেছে আর একজন ধরো এদিকে চলে গেছে, তাহলে কি ভর তো আগেরটাই আছে, বাট একটা শেষ বেগ প্রাপ্ত হবে v1, তাহলে এটা হবে কি v2। বুঝতে পারছো? এটা তো m2ই থাকবে, বেগ প্রাপ্ত হবে v2। দ্যাট মিন্স হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। তো তোমার গতে কোশ্চেন করতে পারে, দেখাও যে ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কিনা। যদি এমন কিছু তোমাকে চায় তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইডে লিখে প্রুফ করে দেবা। যদি সমান হয় তাহলে বলবা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে, আর যদি সমান না হয় তাহলে বলবা সমর্থন করে না। বুঝতে পারছো? আচ্ছা, এখানে কিছু বছর আগে প্রচন্ড পরিমাণ তোমার বুলেটের যে বন্দুকের অঙ্ক আসতো। ধরো বন্দুককে তুমি ধরলা, বলতো কি বন্দুকের পশ্চাৎ বেগ কত। ধরো আমি ধরে নিলাম বন্দুকটা হচ্ছে m1 এবং বন্দুকের মধ্যে বুলেট আছে, সেটাকে ধরলাম m2। বন্দুকটা স্থির u1 0, বন্দুক যেহেতু স্থির ভিতরে বুলেটটা স্থির u2 হচ্ছে 0। তোমাকে বলে দিচ্ছে বুলেটটা 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে, এটা হচ্ছে কি বুলেটের শেষ বেগ। এই যে বন্দুকের যে শেষ বেগ কত সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ বলে তোমাকে। অর্থাৎ যখন দেখবা কেউ এইভাবে গুলি করে, দেখবা রাইফেলটাকে এখানে রাখে, যত বেগে গুলিটা বের হয়ে যায় একটা পিছনে একটা ফোর্স ক্রিয়া করে। অর্থাৎ ওই যে আমরা শিখছি কি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এইখানে যত বলে তোমার বুলেটটা বের হয়ে যায়, পিছনে ঠিক তত একটা বল একটা ধাক্কা দেয়। দেখবা যখন কেউ গুলি গুলি করে পিছনে এরকম করে চলে আসে। আরো তোমরা যারা বুঝতে পারবে, যারা ধরো ফ্রি ফায়ার আর পাবজি টাবজি কখনো খেলছো, দেখবা বলে যে রিকয়েল কন্ট্রোল করতে পারতেছে না। অর্থাৎ গুলি করতেছে এক জায়গায় কিন্তু বারবার গুলি কাঁপতেছে এরকম করে উপরে উপরে উঠে যায়। বুঝতে পারছো? তো গতে তোমার সাধারণত চাইতো বন্দুকের পশ্চাৎ বেগ, আর ঘতে বলতো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা। তো এখনো ঘুরে ফিরে এগুলো আসে। তারপর আসো এইটা, এটা কি, এটা দেখো এই সেম জিনিসটা জাস্ট এখানে হাফ লিখছি আর বেগের উপর স্কয়ার করছে, হাফ লিখছি বেগের উপর স্কয়ার করছে। এটা হচ্ছে গতি শক্তির সংরক্ষণশীলতা। এটা কি ভাইয়া? গতি শক্তির সংরক্ষণশীলতা। তোমাকে বলতে পারে যে দেখাও যে এই ঘটনাটি গতি শক্তির সংরক্ষণশীলতা সূত্রকে সমর্থন করেছে কিনা। বুঝতে পারছো? তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। অথবা তোমাকে এভাবে না বলে বলতে পারে দেখাও যে সংঘর্ষটি স্থিতিস্থাপক। কি বলতে পারে ভাই? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সংঘর্ষটি স্থিতিস্থাপক। যদি বলে স্থিতিস্থাপক, তার মানে তুমি প্রুফ করবা গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা। যদি গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে তাহলে তুমি বলতে পারবা সংঘর্ষটি স্থিতিস্থাপক। বুঝতে পারছো? আচ্ছা, এরপর বলছি যে মিলিত যে বেগটা, অর্থাৎ ধরো দুইটা বস্তু, একটা দাঁড়িয়েছিল বা একটা দাঁড়িয়েছিল, ধরো একটা আসতেছে, দুইটা সংঘর্ষ হয়েছে, হওয়ার পর দুইজন একই দিকে যাওয়া শুরু করছে। ঠিক আছে, দুইজন সংঘর্ষে এক জায়গায় মিলিত হয়ে একটা বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে দুইটা বস্তুর আলাদা আলাদা বেগ হয় না, দুইটা বস্তু সেম একটা বেগ হয়েছে। তাহলে দেখো এখানে যে এটা v1 আর v2 দুইটা যেহেতু সেম হয়েছে, এটাকে ধরো আমি v ধরলাম, তাহলে এটাও তো v হবে। দেন এখান থেকে v কমন নিলে হবে m1 প্লাস m2, আর এই ভিটা তো মিলিত বেগ, তাইলে v ইকুয়াল টু কত হবে m1 প্লাস m2, এখানে ভাগ অবস্থায় চলে যাবে নিচে। তাহলে এই যেটা লিখছি এটা হচ্ছে কি মিলিত বেগ। বুঝতে পারছো? তার মানে এই সূত্র থেকে মূলত মিলিত বেগটা আসছে। এখন ধরো তোমাকে বলছে একটা ঘটনা ঘটছে,
সেখানে প্রথম বস্তুটার বেগ কত বা দ্বিতীয় বস্তুটার বেগ কত, এমন যদি তোমাকে কিছু বলে সেক্ষেত্রে তুমি কি করবা? খেয়াল করো, এই যে গতিশক্তির সংরক্ষণশীলতা এবং ভরবেগের সংরক্ষণশীলতা, এই দুইটা সূত্রকে সমন্বয় করে ধরো এটা হচ্ছে এটার প্রথম বস্তু, এটার ধরো V1 আমি বের করবো, বা এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, এটা V2 বের করবো। এই যে V1 বের করবে সেই সূত্রটা হবে, এই দুইটা সূত্রকে সমন্বয় করে আসলে অ্যাকচুয়ালি এই সূত্রটা আসছে, সেটা হচ্ছে কি M1 মাইনাস M2। মনে রাখা টেকনিক মনে রাখবা, তুমি V1 এর মান বের করতেছো না, তাই এটাকে V1 মান বের করতেছো মানে কি M1 থেকে বাদ দিবে, বুঝতে পারছো? তাহলে V1 বের করতে যাচ্ছি দেখে আমি কি করছি M1 মাইনাস M2, তাহলে এটা কি বের করবে V1 না, তাই এখানে লিখবো E1। বুঝতে পারছো কি বলছি ভাইয়া? আমি যেহেতু V1 বের করবো, তুমি মনে এই দুটো সূত্রকে তুমি যদি সমন্বয় করো তাহলে এটা পাবা, ওটা তোমার লাগবে না, তুমি সূত্রটা মুখস্থ রাখো। তাহলে কি করছি মনে রাখার টেকনিক হিসেবে রাখবা, যেহেতু V1 বের করতেছো তাই M1 মাইনাস M2 করতে হবে, M1 থেকে বাদ দিতে হবে, যেহেতু V1 তাহলে লিখছি E1 মাইনাস, তারপর দিবে কি 2, এখানে কি 1 বের করতেছো না, তাই 2 নিয়ে কাজ করতে হবে, তাহলে 2 M2 U2। আর নিচে হবে কি, নিচে হবে তাদের নিচে হবে তাদের ভরের সমষ্টি। নিচে কি হবে ভাইয়া? M1 প্লাস M2। এই সেম ভাবে এই সেম মেথডটা তুমি ফলো করতে পারো যখন তুমি 2 বের করবা। যখন তুমি কি বের করবা 2, তখন কি করবা এখানে তাহলে M2 থেকে M1 বাদ দিবা, যেহেতু 2 বের করতে, তাহলে এখানে লিখবা U2 মাইনাস, এখানে যেহেতু 2 বের করতে তাই এগুলো 1 1 লিখবা, তাহলে 2 M1 U1, আর নিচে সবসময় হবে M1 প্লাস M2। বুঝতে পারছো কি বলছি ভাইয়া? যখন তোমাকে বেগ বের করতে বলবে, ধরো তোমাকে শেষ বেগ সম্পর্কে তোমার ধারণা নাই, আদি বেগ সম্পর্কে ধারণা আছে, তাহলে প্রথম বস্তু তুমি ধরে নিবা, ধরো এই যেটাকে প্রথম বস্তু ধরছো, তাহলে V1 বের করতে হলে এটা তাহলে একটা ভর থাকবে, সেটা হবে কি M1, এটা একটা ভর থাকবে, সেটা হবে কি M2। তাহলে এই মানগুলো যদি তুমি বসায় দাও তাহলে তুমি এটা পেয়ে যাবা। এখন ধরো ঘতে তোমাকে কি চাইতে পারে, ঘয়ের একটা কোশ্চেন চাই সাধারণত যে ক্ষতিগ্রস্ত হবে কিনা, কি চায় ভাইয়া? একটা জিনিস সরি একটা জিনিস ভুল করছে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস না, এখানে প্লাস হবে। এখানে ঠিক আছে M1 মাইনাস M2, এখানে হবে U1, তারপর এখানে প্লাস হবে 2 M2 U2 ডিভাইড বাই M1 প্লাস M2। এখন গতে ধরো তোমাকে প্রথম বস্তু বা শেষ বস্তুর বেগ চাইছে, কিন্তু ঘতে ধরো তোমাকে চাইছে যে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, দুইটা গাড়ি একসাথে আঘাতপ্রাপ্ত হয়েছে, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তুমি আলটিমেটলি এদের ভি বের করবা, এই যে V1 আর V2 বের করবা, যার বেগটা বেশি, বলো না যত গতি তত ক্ষতি, একটা কথা প্রচলিত আছে না? অর্থাৎ তোমার যদি বেগটা বেশি হয় বুঝবা ওই গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, তো ঘতে এটা চাইতে পারে। আশা করি এই যে সূত্রগুলো দিয়ে যে কোশ্চেনগুলো চাইবে তা তুমি ইনশাল্লাহ বুঝতে পারছো। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা তাহলে মুছে দিচ্ছি। এখন দেখো কপিকল এই যেরকম একটা মেশিন লাগানো থাকে না, এই যেরকম এই জিনিসটা, এখানে ভর ঝুলানো থাকে, এখানে ভর ঝুলানো থাকে, আর এইখানে একটা ভর থাকে, বুঝতে পারছো? এখানে ভর ঝুলানো থাকে, এখানে ভর ঝুলানো থাকে, এখানে একটা ভর থাকে। তো তুমি কি করবা, ধরো এটা হচ্ছে তোমার 50, এটা হচ্ছে 70, এটা 50 কেজি, এখানে হচ্ছে ধরো 70 কেজি, ঠিক আছে? তাহলে এখানে আসলে কতটুকু দেখো, এটাই দিকে যাইতেছে, এটাই দিকে যাইতেছে, তার মানে এখানে যে বলটা আসলে কাজ করবে সেটা কি হবে, এই বলটা হবে কি, এই যে যার বস্তুটার ভর বেশি এটার থেকে এটা বাদ দিতে হবে, সহজ কথা, বুঝতে পারছো? এই বল থেকে এই বলটা বাদ হবে। তাহলে তুমি বলতে পারো কি জিতো, এখানে বস্তুর যে ওজন সেটা তো জিতো 9.8 কমন, তাহলে হবে আলটিমেটলি 70 মাইনাস 50 ইন্টু 9.8। বুঝতে পারছো? এটা এখানে কাজ করবে। আর এই বের করার সূত্রটা হবে কি, এই যে তুমি যে বল বের করলা সেই বলটা এখানে হয়ে যাবে, আর এখানে একটা বস্তু তো থাকবে, এখানে যে কোনো একটা বস্তু তার একটা ভর দেওয়া থাকবে, মূলত এটি তুমি ত্বরণ বের করো কতটুকু ত্বরণ কাজ করতেছে এর উপর। তাহলে তুমি কি করে দিবা, ধরো এটা ভর M1, এটা হচ্ছে M2, আর এটা হচ্ছে ধরো M3, শেষ। তোমাকে এটা অনেক সময় ত্বরণ বের করে বলতে পারে যে ত্বরণের মান কত হবে, এরকম কোনো কোশ্চেন চাইতে পারে কপি করে, বুঝতে পারছো? তো এই সূত্রটা তুমি মনে রাখবা যে এখানে আসলে কি করতে হবে, বেশি পেঁচানো ট্রাই করবে না, খুব সহজে মনে রাখবা, এভাবে করবো উত্তরটা মিলে যাবে, শেষ। বেশি পেঁচাতে গেলে জটিল করে ফেলবা। তোমার পরীক্ষায় যতটুকু না হইলে নেই ভাইয়া ততটুকু শেষ করে দেওয়ার ট্রাই করবো। আর যেই টেকনিকগুলো বলবো, ধরো আমি অনেক সময় অনেক কথা বলবো যেগুলো আসলে কোনো বেসিক না, কোনো লজিক না, কিন্তু আমি বলছি তুমি এটা এভাবে চিন্তা করো তাহলে তোমার মনে থাকবে। আমার পড়াশোনার সময় আমি এরকম করতাম, আচ্ছা এটা ভাবে মনে রাখি তাহলে আমার সহজে মনে থাকবে।
ঠিক আছে? আচ্ছা, তারপর আসো তুমি ঘর্ষণ রিলেটেড যে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? ঘর্ষণ রিলেটেড দেখো, এটা একটা ঘর্ষণযুক্ত রাশি। ঘর্ষণ মানে কি? যখন একটা বস্তু অন্য একটা বস্তুর উপর দিয়ে চলতে চায় তখন এখানে একটা বাধার সৃষ্টি হয়। এই বাধা প্রদানকারী বলকে বলা হয় কি? ঘর্ষণ বল। অর্থাৎ ঘর্ষণ হচ্ছে তোমার জন্য খারাপ। এই জন্য বলে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। অর্থাৎ এটা আমার জন্য খারাপ কিন্তু তারপর অনেক জরুরি। লাইক ঘর্ষণ যদি না হতো, কোনো বস্তু, যে বস্তু চলতেছে সারা জীবন চলতে থাকতো, কোনোদিন থামতে পারতো না। এই যে আমরা বাসা বাড়িতে থাকি, বিল্ডিং করে, এগুলো দাঁড়ায় থাকতে পারতো না। তুমি প্যারেক ঠুকতে পারতো না, প্যারাশুট উঠতে পারতো না, ঠিক আছে? এই ঘর্ষণ নিয়ে আসলে তুমি যে টোটাল যে বলটা প্রয়োগ করতেছো, প্রযুক্ত বল, এখান থেকে ঘর্ষণ বল যেটা তোমার জন্য খারাপ, এটাকে যদি তুমি বাদ দাও তাহলে যেটা পাবে এতটুকু হচ্ছে কার্যকর বল। অর্থাৎ অতটুকু তোমার কাজে লাগবে। ধরো তুমি 50 টাকা দিছো, এখানে তোমার অপচয় হয়েছে ধরো 20 টাকা, তাহলে তোমার কাজে লাগছে কয় টাকা? 30 টাকা। তুমি যে টোটাল 50 টাকা দিচ্ছ এটা প্রযুক্ত বল। ওই যে ঘর্ষণ মানে তোমার কতটুকু অপচয় হয়েছে, ধরো এটা 20 টাকা, তাহলে 50 থেকে 20 বাদ দিছো, তাহলে হচ্ছে 30। এটা হচ্ছে কি? কার্যকর বল। যেমন ধরো তোমাকে বললাম উপর থেকে একটা বস্তু পড়তেছে, ঠিক আছে? উপর থেকে একটা বস্তু পড়তেছে, এখানে ধরো তোমাকে বল নির্ণয় করতে বলতে পারে। তাহলে উপর থেকে যে বস্তু তার একটা ওজন আছে, সেই ওজন থেকে ধরো ওই যে বায়ুর যে বাধা, এই বাধার মান তোমাকে বলে দিছে। ধরো আমি লিখলাম বায়ুর বাধা। এটা বাধা মানে কি? বায়ুর বাধা। ওজন থেকে যদি তুমি বাধা বাদ দাও, যেটা পাবা সেটা হচ্ছে বল। অর্থাৎ এই বলটা সে কাজ করবে মানে নিচে পড়তে গেলে। বুঝতে পারছো? এটা আমি উপর থেকে কোনো বস্তু তুমি ছেড়ে দিছো, সেই থিঙ্কিং এ ব্যাখ্যা দেওয়ার ট্রাই করলাম। ওজন, একটা বস্তুর ভর থাকবে, সেখানে কি থাকবে? ভর থাকবে মানে কি? এম এবং জি 9.8, এটা গুণ করলে ওজন পেয়ে যাবা। এবং তার থেকে তুমি বাধা, বাধা মানে বায়ুর বাধার একটা মান তোমাকে ধরো বলে দিল, এটা বাদ দিলে যেটা পাবা সেটা হচ্ছে কি? বল। আর বস্তুর ভর যেহেতু দিয়ে দিয়েছে, সেখান থেকে তুমি ত্বরণ বের করতে পারবা। এরকম রিলেটেড কোনো কোশ্চেন দিতে পারে। তারপর তোমাকে বলতে পারে যে গতি ঘর্ষণ সহগ যেটাকে বলে, এটাকে এইভাবে মিউ দিয়ে লিখে, মিউ ইকুয়াল টু কি? এফ কে বাই আর। এই আর মানে হচ্ছে ভাইয়া মূলত বস্তুর ওজন। এটা আর না দিয়ে তুমি ডাব্লিউ দিয়ে লিখতে পারো, ঠিক আছে? আর মানে কি? আর অথবা ডাব্লিউ মানে হচ্ছে বস্তুর ওজন। এটা তো ঘর্ষণ বল। ওই বল কতটুকু বল কাজ করবে, ঘর্ষণ বলটাকে মিন করতেছে। আর এটা হচ্ছে কি? সহগ। ধরো তোমাকে গতীয় ঘর্ষণের সহগের মান দিয়ে দিল, আর তোমাকে ধরো ডাব্লিউর মান, তোমাকে বললো এফ কে এর মানটা বের করতে, এখানে কতটুকু বল কাজ করবে আর কি। তাহলে তুমি এটার সাথে এটা আর গুণন করো, তাহলে এফ কে ইকুয়াল টু কত হবে? মিউ এস ইন্টু ডাব্লিউ। বুঝতে পারছো? আবার যদি তোমাকে কোণের কথা বলে, তাহলে আমরা আবার এই সূত্র লিখি, মিউ কে ইকুয়াল টু কি? টেন থেটা। এগুলো তোমার এমসিকিউতে কাজে লাগতে পারে, বাট সিকিউ তোমার এটা খুব বেশি কাজে লাগতে পারে। সিকিউ এইটা, অথবা ওজন মাইনাস বাধা। ধরো তোমাকে যদি ঘর্ষণের কোনো কথা বলে তাহলে তুমি ওইভাবে করবা, আর যদি উপর থেকে কোনো বস্তু পড়ে তাহলে তুমি এটা বসায় দিবা। আর ওই যে ঘর্ষণযুক্ত মেঝেতে এবং ঘর্ষণবিহীন মেঝেতে, দেখো ঘর্ষণযুক্ত যে মেঝে, ওই মেঝেতে কি কিন্তু বাধা প্রদানকারী একটা বল আছে। অর্থাৎ সেখানে কিন্তু তোমার ত্বরণটা কম হবে। লাইক ধরো যে জায়গাটা একটু খসখসে, ওই জায়গায় তুমি ধরো কোনো বস্তু টাইনে নিয়ে যেতে চাইতেছো, তাহলে কি ওখানে তোমার আস্তে আস্তে যায়। বাট যে জায়গাটা অনেক বেশি পিচ্ছিল, ধরো তুমি এখানে একটু মোবিল ঢেলে দিছো বা একটু তেল ফেলাই দিছো, এখন ধরো সেম বলে টান দাও তুমি, দেখবে অনেক স্পিডে যাবে। অর্থাৎ ঘর্ষণ যুক্ত মেঝেতে কি হবে? ত্বরণ কম হবে। ঘর্ষণবিহীন মেঝেতে কি হবে? ত্বরণ একটু বেশি হবে। ঘুরে ফিরে এই 3-4টা রিলেটেড যে কোশ্চেন বললাম ভাইয়া, ঘুরে ফিরে এগুলো আসে। আমি খুব অল্প সময়ের মাঝে মেইন যে টপিকগুলো, সেগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করছি। আশা করি তোমরা যদি ক্লাসটা করো, ইনশাল্লাহ এই 3-4টা টাইপের বাইরে কোশ্চেন পাবা না। মোটামুটি তোমাদের 80 to 90% কোশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এগুলো কমপ্লিট করে ফেলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।